ভগবানের কর্ম, অদ্ভুত অদ্ভুত কর্ম করেছেন ভগবান, অদ্ভুত কর্ম করেছেন। ভগবানের আরেক নাম হচ্ছে উরুক্রম বিক্রমাঞ্জে। উরুক্রম, যিনি বিখ্যাত বিখ্যাত কাজ করেছেন, তার কর্ম দিব্য। বিশাল বিশাল অসুরকে বধ করেছেন, ব্রজবাসীদেরকে সেই 7 দিনে ইন্দ্রের সেই প্রবল বায়ু বর্ষণ থেকে ব্রজবাসীদের রক্ষা করেছেন। তিনি 16,108 বিয়ে করেছেন, কি করেননি? দিব্যলীলা। ভগবান সবসময় পরিত্রাণা সাধুনাম ব্রজবাসীদেরকে আনন্দে ডুবিয়ে রেখেছিলেন, আনন্দে। আমরা কার্তিক মাসে গান গাই, রীতি দীক্ষ লীলাভি আনন্দ কুণ্ডে। আনন্দের কুণ্ডে নিমজ্জিত রাখতেন ব্রজবাসীদেরকে, প্রতিদিন নতুন নতুন লীলা করতেন। আর প্রতিদিন ব্রজবাসীরা এসে মায়ের কাছে অভিযোগ করতেন, আনন্দকে আরো বর্ধিত করার জন্য অভিযোগ করতেন, আবার কৃষ্ণের সঙ্গে আনন্দ ফুর্তি করতেন। একদিন এক গ্রুপ গোপী এসছেন মা যশোদার কাছে অভিযোগ নিয়ে, মা যশোদে, মা যশোদে, ও মা যশোদে, আর পারছি না, প্লিজ কালকে তোমরা এই পুটলা পুটলি গুছিয়ে, ব্যাগ এন্ড ব্যাগেজ গুছিয়ে এই ব্রজভূমি ছেড়ে পালিয়ে যাও। বলছি কেন, কি হয়েছে? আর সহ্য হচ্ছে না তোমার ছেলের জ্বালাতন। বলছে আমার ছেলে কি করেছে তোমাদের? কি করে নাই বলো, কি করেছে তো পরের কথা, কি করে নাই? একজন গোপী বলছেন, সে আমাদের ঘরে গিয়ে বাছুর ছেড়ে দেয়, বাছুর সব দুধ খেয়ে নেয়, আমরা দুধ দুইতে পারি না, আমাদের তো একমাত্র বিজনেস, আমাদের তো আর কোনো ইনকাম নেই, আমরা দুধ দুয়ে মথুরায় বিক্রি করব আর সেই পয়সা দিয়ে আমাদের সংসার চলে। বাছুর খুলে দেয়, আর যখন আমরা বকাবকি করি কি বলে জানো, তোমরা এত কৃপণ কেন, এত কৃপণ কেন, বাছুরকে একটু দুধ খেতে দিতে পারো না? আর যখন আমরা বাছুরটা ধরতে যাই তখন দলবল মিলে ঢুকে যায় ঘরে, ঘরে ঢুকে মাখন চুরি করে খায়। তখন মা যশোদা বলছে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, ও তো ছোট ছেলে, মাখনটাকে উপরে ঝুলিয়ে রাখো বা কোথাও উঁচুতে রাখো। তখন আরেক গোপী বলছে হ্যাঁ গো মা যশোদে, ওটাও করেছি, কোনো কাজ হয়নি। ও কি করে জানো, ছেলেটা খুব বুদ্ধিমান, এত বাচ্চা ছেলে কোথা থেকে তো বুদ্ধি পায়, কয়েকটা বাচ্চা ছেলেকে উপর করে বসায়, তার উপরে উঠে মাখন কেড়ে খায়, আর বাঁদরদের খাওয়ায়। আরে নিজে খায় ঠিক আছে, বাঁদরদের খাওয়ায়। আবার মাঝে মাঝে কি বলে জানো, তোমাদের এই পচা মাখন আমরা খাই না, বাঁদর খায়, বাঁদর। আর যখন ধরতে যায় ছুটে পালিয়ে যায়। আরেক না, তখন মা যশোদা ঠিক আছে আরো উঁচুতে ঝুলিয়ে রাখো, উঁচুতে। তখন আরেক গোপী বলছেন এটাও করে ফেল হয়ে গেছে। ও কি করে জানো, একটা বড় লাঠি নিয়ে আসে, লাঠির ডগায় একটা লোহার শিক লাগানো থাকে, আর ওরা যখন দল ঢোকে না পুরো লাইন দিয়ে ঢোকে, সামনে যে থাকে লাঠিটা সেট করে, আর পিছন থেকে সব হাঁ করে থাকে। লাঠিটা যে ফুটো করে দেয়, ঝরঝর করে মাখন পড়তে থাকে, আর আগে থেকে সব হাঁ করে থাকে, খেতে খেতে চলে যায়। বিরক্ত হয়ে গেছে আমাদের বিরক্ত। তখন মা যশোদা বলছে একটা কাজ করো না, এমন ভাবে ঘরে লুকিয়ে রাখো যেন আমার গোপাল দেখতে না পায়। তখন আরেক গোপী বলছেন এটাও করেছে গো মা যশোদে, এটা তো কাজ হয়নি। তুমি যে গোপালকে যে গয়নাগাটি পরিয়েছ, মণি মুক্তাহার,
এর যে জ্যোতি ও ঘরে ঢুকলেই পুরো আলো হয়ে যায় আর খুঁজে বের করে ফেলে। তার মানে কি তোমরা কি বলছো এই গয়নাগাটিগুলো খুলে দেবো? না মা যশোদে, গয়নাগাটিগুলো থাকলে যে ওকে যা সুন্দর লাগে না, খুলবে না, খুলবে না। তা তোমরা অভিযোগ করছো? অভিযোগ করছি, আবার ভালোও লাগে। তখন আরেক কবি বলছে আর সহ্য হচ্ছে না, আর ভালো লাগে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। মা যশোদা একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে। বলছে তোমাদের ঘরে বাচ্চা টাচ্চা নেই? বাচ্চা ছেলে বাড়ি গিয়ে একটু খেয়েছে, তা বলে এত বড় অভিযোগ? কি ভেবেছে কি তোমরা? একটা কাজ করো, আমার অনুরোধ, ওরা যখন যাবে ঘরে ঢোকার আগে মাখন খাইয়ে দাও, তাহলে তার ঘরে ঢুকে চুরি করবে না, খাইয়ে দাও। তখন আরেক কবি বলছেন এটাও করেছি, কাজ হয় না। কেন? ও আমার বাড়িতে এলো, আমি আগে থেকে রেডি ছিলাম, বলছি গোপাল কৃষ্ণ তোমাদেরকে আর চুরি করে খেতে হবে না, এই তোমাদের জন্য মাখন এনেছি, খাও। কি বললো জানো? বলছে কি বললো? বলছে আমরা কি ভিখারি, ভিক মাংতে এসছি? আমরা কষ্ট করে খাই, চুরি করে কষ্ট করে খাই। আমরা রাজার ছেলে, আমি রাজার ছেলে, ওই ভিক মাগনা খাই না। কি করবো, কি করবো বলো না? তখন মা যশোদা আরো রেগে গেছে, এই আমার ছেলের নামে যে এত কিছু বলে যাচ্ছ কেন? মা যশোদা তো গোপালের প্রতি এত প্রেম, এত ভালোবাসা, কোনো অভিযোগই তিনি গ্রহণ করছেন না। তোমার কোনো প্রমাণ আছে? প্রমাণ যদি প্রমাণ থাকে তবে এসে কথা বলো, না হলে কোনো প্রমাণ ছাড়া কোনো কাজ হবে না। হাঁটো এখান থেকে, হাঁটো সব। তখন এক গোপী, তার নাম হচ্ছে প্রভাবতী, ও জেদ ধরে গেছে, ঠিক আছে কালকে একদম হাতে নাতে ধরে নিয়ে আসবো, হাতে নাতে। তখন ঘরে গেছে, ঘরে গিয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছেন, ফাঁকা আওয়াজ, আহ আজকে যা মাখন বানিয়েছে না, কি সুস্বাদু, কি সেন্ট, ঘর গুটো সুগন্ধে ভরে গেছে, আর কি সুন্দর কালার। এই মাখন যা রেটে বিক্রি হবে না, মথুরাতে গেলে এর রেট হাই রেটে বিক্রি হবে এবং অনেক টাকা লাভ হবে। এমনি বলছেন, এমনি, কেননা তার ঘরে ছিল তার দেবর, আর তার দেবরটা হচ্ছে ওই কৃষ্ণ দলের লোক, কৃষ্ণ দলের সিআইডি। আর ও শুনেছে বৌদির কথাগুলো, ভাবির কথাগুলো, শুনেই তো তার জিভে জল এসে গেছে। তখন ভাবিকে বলছে, ভাবি ভাবি আমি একটু বাইরে আসছি, হ্যাঁ? বলছে হ্যাঁ হ্যাঁ যা, তুই কোথায় যাচ্ছিস আমি জানি। এসছে কৃষ্ণের দলে, কানাই কানাই জানো আমার ভাবি এত সুন্দর মাখন বানিয়েছে, এত সুন্দর টেস্ট, এত সুন্দর সুগন্ধ, এত সুন্দর কালার, কি বলবো আর। কৃষ্ণ বলছে না গো, তোমার ভাবি কালকে জিদ ধরে গেছে যে প্রমাণ নিয়ে আসবে। আর গোপীরা যখন অভিযোগ করছিল, কৃষ্ণ মায়ের আঁচল ঝোল দাঁড়িয়েছিল, সব গোপীকে আঙুল দেখিয়েছে, তোমরা যত অভিযোগ দাও আমার কিছুই হবে না। তো কৃষ্ণ শুনেছিলেন, কৃষ্ণ বলছেন তোমার ভাবি ওই দলে ছিল, তোমার ভাবি কিন্তু জিদ ধরে গেছে আমাদেরকে ধরবে। বেদত, তুমি থাকতে আমাদের কে ধরবে, চলো না। আর আমার বাড়ির মাখন যদি, ওই মাখন যদি না খাই, যে মাখন একদম তাজা মাখন, তাজা ভাবি তুলেছে, ওই মাখন না খেলে তো জীবন বৃথা, জীবন বৃথা। এতদিন যে আমাদের চুরি টুরিটা বেকার, চলো। আর এই শুনতে শুনতে সব কৃষ্ণের সব যে গ্রুপ ছিল, বন্ধু বান্ধব, সবার মুখে জল এসে গেছে, সবাই একযোগে বলা শুরু, চলো 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 কৃষ্ণ চলো, ওই মাখন খেতেই হবে, চলো চল। আর এদিকে প্রভাবতী গোপী কি করেছে, ঘরে মাখন রেখেছে সুন্দর করে, দিয়ে কাউকে বলে বাইরে থেকে বন্ধ করেছে, কিন্তু ভিতরে আছে তাদেরকে ধরার জন্য। কৃষ্ণের গ্রুপ যখন পৌঁছায় দেখে যে বাইরে থেকে খিলু বন্ধ, সবাই খুশি হয়েছে,
ভাবি নিশ্চয় যমুনাতে জল আনতে গেছে, এই সময় আমরা খেয়ে দিয়ে চলে যাব। দরজা খুলে ঢুকেছে সবাই, ঢুকে দেখে সুন্দর মাখনের হাঁড়ি বসে আছে, হাঁড়ির উপরে রয়েছে ঢাকনা, আর ঢাকনার উপরে ঘণ্টা বসানো আছে। ঘণ্টাটা দেখে কৃষ্ণের একটু সন্দেহ, ভাবি খুব মজা, তুমি ঘণ্টা বসিয়ে দিয়ে গেছো, আমরা মাখন চুরি করে খাবো, ঘণ্টা বাজবে আর আমাকে ধরবে, তাই না? ওকে, আমার একটু ঐশ্বরীয় শক্তি প্রয়োগ করছি। বলছে এই ঘন্টে আমি হচ্ছে ঈশ্বর, তুমি হচ্ছে আমার দাসী, তাই না? হ্যাঁ। তো ঈশ্বর যা বলবে দাসী তাই শুনবে। বলছে আজ্ঞা প্রভু, আপনি বলুন। বলছে আমি এসছি মাখন চুরি করে খাবো, আমার বন্ধু বান্ধবদের মাখন খাওয়াবো, তুমি কিন্তু বাজবে না, বাজিও মত। বলছে ঠিক আছে। তো তখন কৃষ্ণ ঢাকনা খুলেছেন, ঘন্টি বাজেনি। মাখন চুরি করে বন্ধু বান্ধবদেরকে খাইয়েছেন, ঘন্টি বাজেইনি। বানরকে খাইয়েছেন, ঘন্টি বাজেইনি। বন্ধু বান্ধবরা নিয়ে ঘন্টিকে জোর জোর করে বাজিয়েছে, তাও ঘন্টি বাজেনি। তো সবাই বলছে কৃষ্ণ এবার তুমি খাও। যেই মাখন নিয়ে কৃষ্ণ মুখে দিয়েছেন, ঘন্টি বেজে গেছে। আর যেই ঘন্টি বেজে গেছে, প্রভাবতী ছুটে এসে কৃষ্ণকে ধরে ফেলেছে। সবাই ভয় খেয়ে গেছে, কৃষ্ণ অবাক, আরে ঘন্টি বেজে গেল, আমার কথা শুনলো না, এখন তো ধরা পড়ে গেছে। আর প্রভাবতী টেনে দেয়, চল মার কাছে নিয়ে যাবো অভিযোগ, তোমার মা কোনো প্রমাণ স্বীকার করে না, আজকে একদম হাতে নাতে ধরেছে, চল। তখন কৃষ্ণ বলছেন ভাবি তুমি তো আমাকে নিয়ে যাবে মার কাছে, ঠিক আছে, ধরা পড়ে গেছি, তা 1 মিনিট আমাকে সময় দাও, আমি একটু ঘন্টির সঙ্গে ওকালতি করি একটু। এই ঘন্টি, তোমার কথা ছিল না বাজবে না, বাজলে কেন? বলছে প্রভু সরি, আমার কোনো দোষ নাই, আপনি বলেছেন আমার বন্ধু বান্ধবদেরকে খাওয়াবো, ঘন্টি বাজবে না, আমি বাজি নাই। আপনি ঢাকনা খুলেছেন, বাজি নাই। বন্ধু বান্ধবদের খাইয়েছেন, বাজি নাই। বানরদের খাইয়েছেন, বাজি নাই। আপনার বন্ধুরা জোর জোর করে হেলালো, তাও আমি বাজি নাই। কিন্তু যখন আপনি মুখে দিয়েছেন তখন তো আমি বেজেছি। এটা তো আপনিই বিধান দিয়েছেন শাস্ত্রে, যখন আপনার ভোগ লাগে ঘন্টি তো বাজাতেই হয়, না হলে আপনার ভোগ লাগে না। তা আমি কি করে, আমি বেজেছি। কৃষ্ণ বলছেন হায় কপাল, কি করা যাবে। ওকে, এখান থেকে আমার বাড়ি অনেক রাস্তা আছে, এই রাস্তার ভিতরে কিছু না কিছু করা যাবে। একদম টেনে হিঁচড়ে প্রভাবতী গোপী নিয়ে যাচ্ছেন, গোপীর ঘোমটা টানা আছে, সামনে একদম হিঁচড়ে বাম হাতে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন কৃষ্ণকে টেনে টেনে। আর কৃষ্ণের পিছনে পুরো টিম, চোরের দল, পুরো টিম গালে হাত দিয়ে চলছেন। আমাদের সর্দার ধরা খেয়ে গেছে আজকে। আর এই চোরের টিমের সামনে, মানে কৃষ্ণের পরে ভাবি সেই দেবর, সে তো মাথায়, আর সে তো নিয়ে এসছে সবাইকে না। কিছু দূর যেতে আর রাস্তায় চিল্লাতে যাচ্ছে, মা যশোদে, আজকে হাতে নাতে কানাইকে ধরেছি, তুমি না প্রমাণ ছাড়া স্বীকার করো না। মাঝ রাস্তা যাওয়ার পরে কৃষ্ণ বলছেন ভাবি, ও ভাবি গো, ও ভাবি, তুমি কত শক্ত সমর্থ, তোমার হাতটা কত কঠিন, আমার নরম হাত, তুমি এত শক্ত করে ধরেছ। বলছে আমার হাতটা লাল হয়ে গেছে, দেখো না। বলছে এখন তো তোমার হাত লাল হয়েছে, মার কাছে চলো, এমন মায়ের দ্বারা পিটাবো না, মা তোমাকে এত পিটাবে তখন গাল লাল হবে, গাল। কৃষ্ণ বলছেন ভাবি ও তো অনেক পরে, তুমি একটা এখন কাজ করো না প্লিজ। বলে কি করতে হবে? হাতটা চেঞ্জ করো না,
এই হাতটা তখন থেকে ধরে রেখেছ, হাতটা চেঞ্জ করো। বলছি ঠিক আছে। যেই হাতটা ছেড়ে দিয়ে আর এক হাতটা ধরতে যাবে, তখন দেবরের হাত ধরিয়ে দিয়েছে। বলছে ভাবি চলো। তখন ভাবি দেবরের হাত ধরে দেবরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর সব বন্ধু বান্ধব পিছনে হাসতে যাচ্ছে। কৃষ্ণ বলছে কেউ হাসবে না, চুপ চুপ। তো তখন চিল্লাতে চিল্লাতে যাচ্ছে, মা যশোদে, মা যশোদে, তোমার কানাইকে আজকে ধরেছি। আর সবাই হাসছে, কাকে ধরেছে? ওর দেবরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর এদিকে গিয়ে মা, ও তো এত বড় ঘোমটা টানা আছে, দরজার কাছে গিয়ে বলছে মা যশোদে, ও মা যশোদে, মা যশোদে, তোমার গোপালকে আমি হাতে নাতে ধরেছে নিয়ে, দেখো দেখো আজকে। আর গোপাল ছুটে গিয়ে মা যশোদার আঁচলে লুকিয়ে গেছে। মাকে বলছে চুপ। তখন মা যশোদা দেখছে, এই এই ঘোমটাটা তুলো, ঘোমটা তুলো, এই ঘোমটা তুলো, দেখো কাকে ধরেছে। দেখে তার দেবর। এই তুই কোত্থেকে এলি? এই এই তুই কোত্থেকে এলি? তুই কোত্থেকে এলি? বলে কোত্থেকে এলি মানে? ভাবি তুমি মানে রাত্রে ঘুমাওনি তাই না? না রাত্রে ভাং টাং খেয়েছো, ঘুম হয়নি রাত্রে, হ্যাঁ ধরেছ আমাকে, বলছো কানাইকে ধরেছি। হ্যাঁ বেয়াদব কথা, আমি ধরলাম কানাইকে। সব বদমাশের দল। তখন কৃষ্ণ মায়ের পিছন থেকে আঙুল দেখাচ্ছে। হ্যাঁ, তো তখন মা যশোদার মিটার তো বেড়ে গেছে। বলছে এই জন্য বলি না, তোমাদের ছেলেগুলো বদমাশি করে। সব পাখি মাছ খায়, দোষ হয় মাছ রাখায়। তোমাদের ছেলেরা বদমাশি করে, আর সব দোষ আমার ছেলের উপরে চাপাও। বেরিয়ে যাও ঘর থেকে, খবরদার এরকম আর অভিযোগ করবে না। পবতী গোপিত লজ্জিতা, কি করবেন? দেবরকে টেনে টেনে আবার ফিরছেন। যেতে যেতে দেবরের হাত ছেড়ে আবার কৃষ্ণনাথ ঢুকে গেছে। বলছে ভাবি, ও ভাবি, ভাবি এটা পিছনে তাকাও না। পিছনে দেখে কৃষ্ণ, বে তুই এবার কোত্থেকে এলি? বলছে কেমন লাগলো মজা ভাবি? তোমরা আমাকে ডাকো তোমার বাড়িতে চুরি করার জন্য, আর তোমরা নিয়ে মার কাছে অভিযোগ দাও। খুব মজা না? সব গোপীরা মনে মনে চাইতেন কৃষ্ণ যদি আমার ছেলে হতো। কৃষ্ণ কত সুন্দর, তার কথাবার্তা, তার চলন, তার বদন, তার ভাষা, তার আচরণ। তাই প্রত্যেক বাড়িতে মাখন রাখতেন, গোপাল যেন এসে কমপক্ষে আমার বাড়ির মাখন খেয়ে যাক। আর গোপীরা ধরতেন, তাকে একটু চুমু দিতেন, তাকে একটু আদর করে ছেড়ে দিতেন। আর সেটাই কৃষ্ণ বলছে, তোমরা আমাকে ডাকো আর তোমরা এসে আমার কাছে অভিযোগ। এখন তো অভিযোগ দিলে, এখন তো তোমার দেবর হলাম, ফের যদি কোনোদিন আমাদেরকে ধরো, আমাকে যদি ধরো, তোমার স্বামী হয়ে যাব, সাবধান। তো ভগবান এইরকম প্রতিদিন ব্রজবাসীদের আনন্দ দিয়েছেন। আপনারা ভাগবতম পড়বেন। ভাগবতমকে বলা হয়েছে পিবত ভাগবতম রসমালয়ম, রসে ভরা ভাগবতম। আমি একটা কাহিনী বললাম, এই প্রতিটা শব্দের ভাগবতম থেকে লিঙ্ক করে যদি আমি কাহিনী বলতে থাকি, আজকে আমাদের হরিবাসর হয়ে যাবে। রাত ভোর আপনারা যদি চান, রাত ভোর কৃষ্ণ কথার আসরে এই একাদশী ব্রত পালন হয়ে যাবে। জন্ম কর্ম দিব্য, দিব্য ভগবানের জন্ম। রসমালয়, রসমালাই, ভাগবতম তো রসে ভরা। পিবত ভাগবতম রসমালয়, মুহুর্হু রসি ভাবুকা, অহরহ পান করুন, অহরহ অহরহ এই ভাগবতম। তাই বলছেন আমার জন্মকর্ম তত্ত্বতভাবে জানতে হবে। কিন্তু হায়রে হিন্দু সমাজ, সনাতন সমাজ, আমরা বৈদিক শাস্ত্র পড়ি না, গীতা ভাগবতম পড়ি না, আবল তাবল কিছু গ্রন্থ পড়ি। আর গীতা ভাগবতম পড়লেও যথার্থ তত্ত্বদ্রষ্টা গুরুর সান্নিধ্য আমরা পাই না।
তার ফলে আমরা গীতার প্রকৃত অর্থ আমাদের বোধগম্য হয় না। প্রভুপাদ বলেছেন গীতার ভূমিকাতে, সাধারণ লোক গীতা পড়ে মধুর বোতল চাটার মতো, বোতল খুলে মধু খাওয়ার মতো সামর্থ্য হয় না। মধুর বোতল খুলে মধু খাওয়াতে পারেন যিনি একজন কৃষ্ণের প্রেমিক ভক্ত, যিনি কৃষ্ণের সেই অপ্রাকৃত মাধুরিমা লীলাসমূহ পান করাতে পারেন। সুখমুখ দামৃতম সুখদেব গোস্বামী 7 দিন 7 রাত ননস্টপ পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা পান করিয়েছিলেন, অপ্রাকৃত ভাগবতম। সনাতন গোস্বামী বলেছেন, মদেক বন্ধু মৎসঙ্গীন মদ গুরু মদ মহাধন মত নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। হে ভাগবতম, তুমি হচ্ছে আমার একমাত্র বন্ধু, আমার একমাত্র সঙ্গী। আমাদের এখন ইয়াং বয়সে আমার অনেক সঙ্গী আছে, আমার ছেলে হলে মেয়ে সঙ্গী আছে, আর মেয়ে হলে কত ছেলে সঙ্গী আছে। আমি এখন ইনকাম করতে পারছি, পাড়ার ক্লাবের লোক আমার সঙ্গী, কত লোক আমাকে ইনভাইট করে, কত লোক আমাকে সমাদর করে। আমার যৌবন আছে, আমার টাকা পয়সা আছে, আমার বুদ্ধি আছে, আমার সামর্থ্য আছে, পদ পজিশান আছে। কিন্তু একটা পর্যায়ে আসবে আপনার হাতে টাকা থাকবে না, আপনাকে অপরের বাড়িতে বাস করতে হবে। কালকে আমরা ভাগবতম পড়ছিলাম, আমরা ভক্তি বৈভব কোর্সে আলোচনা করছিলাম। মানুষ বৃদ্ধ অবস্থায়, আমি কাউকে ইনসাল্ট করছি না, আমাদেরকে বৃদ্ধ অবস্থায় মানুষকে পরের বাড়িতে বাস করতে হয়। আমরা দেখি সমাজে কিছু লোককে জিজ্ঞাসা করে, মাতাজি আপনার বাড়িতে কে আছে? আমি, আমার স্বামী, আমার একটা ছোট্ট শিশু। আর জানেন মহারাজ, শ্বশুর শাশুড়িও আমার কাছে আছে, আর শ্বশুর শাশুড়ি বৌমার কাছে থাকবেন, পরের বাড়িতে থাকবেন। তাই সনাতন গোস্বামী পাদ বলছেন পরের বাড়িতে থাকতে হবে, আর কেউ তখন আপনাকে ডাকবে না। প্রত্যেক লোক বলে, বুড়ো লোক কি বলে ঠিক নাই, ওকে ডাকিস না, ও কত টাকা ডোনেশন দেবে। তাই সনাতন গোস্বামী পাদ বলছেন জীবনের একমাত্র বন্ধু হচ্ছে ভাগবত। মদে এক বন্ধু মৎসঙ্গীন, আমার জীবনের একমাত্র বন্ধু, আমার জীবনের একমাত্র সঙ্গী। মদ গুরু মদ মহাধন, এই হচ্ছে আমার একমাত্র গুরু, আর এই হচ্ছে আমার জীবনের একমাত্র ধন। শুধু ধন না, মহাধন। আপনার বাড়িতে ব্যাংক ব্যালেন্স আছে, জমি বাড়ি সম্পত্তি আছে, ওটাকে বলে ধন। ভাগবতম হচ্ছে মহাধন। কেন? মত নিস্তারক্য, আমাকে তিনি দুঃখ কষ্ট জ্বালা থেকে মুক্তি করবেন। ভগবান বলছেন যার বাড়িতে ভাগবতম থাকে, হে ব্রহ্মাজি, তার বাড়িতে, যার বাড়িতে ভাগবতম থাকে তার বাড়িতে সমস্ত দেবদেবী সহ লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে আমি অবস্থান করি। সমস্ত লক্ষ্মী, সরস্বতী, গণেশ, পুরো শিবের টিম, পুরো দেবদেবী, নারায়ণ, সব তার বাড়ি। আপনার ভাগ্য খুলে যাবে। মদ নিস্তারক মদ ভাগ্য মদানন্দ, আমার জীবনটা আনন্দে ভরে যাবে। প্রতিদিন একবার করে প্রণাম করবেন, যাওয়া আসা, ঘর থেকে বেরোনোর সময়, ঢোকার সময় প্রণাম করবেন। আর পড়েন যদি তো কথাই নেই, আনন্দে মেটে যাবে।